যমুনা সেতু নির্মাণের পর বদলে গেছে এ অংশের নদী। ভাটিতে স্থায়ী বাঁধ না থাকা থেকে শুরু করে উজানে স্থায়ী বাঁধ নির্মাণ ব্যাপকভাবে প্রভাব ফেলেছে মানুষের জীবনযাত্রা এবং এখানকার জীববৈচিত্র্যে। একদিকে দিন দিন স্থায়ী হচ্ছে ক্রমবর্ধমান চর, অন্যদিকে পাড় ভেঙে সর্বস্ব হারাচ্ছেন তীরবর্তী বাসিন্দারা। বাংলাদেশের উত্তরাঞ্চলকে রাজধানীর সঙ্গে যুক্ত করার মাধ্যমে যমুনা সেতু সড়ক যোগাযোগে নতুন অধ্যায় যুক্ত করলেও এই প্রকল্প সবার জন্য কতটা কল্যাণ বয়ে এনেছে তা খুঁজে বের করার চেষ্টা করেছে নেত্র নিউজ। যমুনা সেতুর পাড়ে টাঙ্গাইলের চরপলের একটি গ্রামীণ হাট। নিয়ম করে রবি আর বুধবার বসে এই বাজার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে কোলাহল, বেচাকেনা। পাশেই স্কুল কলেজ। 70 ছুঁই ছুঁই হযরত আলী বলছিলেন তার ভিটেমাটি নদী গর্ভে বিলীন হবার গল্প। উজান ভাটির চিন্তা না করে কেবল গ্রাম বিবেচনায় তাদের অবহেলা করা হয়েছে বলেও অভিযোগ তার। ব্রিজটা তখন যখন দিল তখন আমরা কয়েকজন মানুষ আইছিলাম, কোনো ব্রিজটা দেওয়ার কথা ছিল উজানি মুরগুনে আঙ্গুরি মুরগার তো মানুষ নাই। টাউনে বড় বড় চাহিদা হইল, গয়লা আসলে মানুষ যেদুর মানুষ তারা আইনা এই বাড়িতে দিল। আঙ্গুরের অবস্থা ওগুলো কাহি দাঁড়ায় মিঠা ভাত দিল, তারপরে মুরগুনে আবার শিয়াঙ্গে বান্ধা এই ফেলে দিল পানি পড়া, এই জন্য আরো বেশি ভেঙে গেল। তার দুই বন্ধু আওয়াল শেখ ও মোকাদ্দেস মিয়াও বর্ণনা করলেন যাপিত জীবনে যমুনা সেতু প্রকল্পের প্রভাব। পরে গেলে এইরকম বাঙ্গাচুরা শুরু হইল। আমাদের বাড়ি আসলে ওই ওফার ভাঙ্গাচুরা আবার যে ফেরাইছি ফেরাই কাছারি বস্তার বগল দিয়ে আসছি। দু এক চাপ পড়লে মনে করেন জাঙ্গরে ফেরা বিদায় লাগবো, আমার তো সম্পত্তি নেই। যখন ব্রিজ হলো তখন বাড়ি নদী আসছিল প্রায় 4 কিলোর মতো পশ্চিমে। ওই ব্রিজ হওয়ার পরে ভাঙতে ভাঙতে মনে করেন জাঙ্গরে বাড়ি ভাঙে আমরা সর্বহারা গেছে, নদীর ভিতরে গেছে। এ তো গেল ভাটি এলাকার গল্প। এবার আমাদের যাত্রা উজানের দিকে, অর্থাৎ সিরাজগঞ্জ অংশে। যমুনা নদী ছোট হতে হতে এখন এদিকে কেবলই বালু। একে ছোট নদী বললেও বেশি বলা হবে। এখানে বর্ষা মৌসুমেও খুব একটা পানির দেখা মেলে না। প্রস্থ কমে আসায় নৌকাতে করেই পারাপার হচ্ছে ভ্যান এবং মোটর সাইকেলের মতো যানগুলো। যমুনা সেতু ব্রিজ হওয়ার পরে 6 কিলোর ভিতরে মাছ ধরবার দেনা 4-5 বছর পরে থেকে মনে করেন যে ব্রিজের বাড়ি দিয়ে চরচারি এখন মনে করেন যে জাইলা করে অভাবী। 5 বছর আগে এখানে সব বাড়ি আর গিয়ে দিতে পারি ছিল, এটা আটা ছিল, আটার ম্যাগে না ছিল, সব ভাঙ্গে বিলীন হয়ে গেছে। সব বাড়িঘর যাদের হয়ে গেছে, কেউ তামাই গেছে, কেউ চরে গেছে, কেউ ছান গেছে, যাদের হয়ে গেছে। চায়না বাঁধ নামে পরিচিত এই শহর রক্ষা বাঁধ এখন আর নদীর ধার ঘেঁষে নেই। তার ঠিক পাশেই এখন বিস্তৃত চর। আর এই চর যে অস্থায়ী নয় তার প্রমাণ চরের বুক জুড়ে ছড়িয়ে থাকা সবুজ ফসলি জমি। সেতুর ঠিক মাঝখানে নদীর মাঝ বরাবর জেগে উঠেছে স্থায়ী চর। যমুনা সেতুর উজানের অংশে আমরা, অর্থাৎ সিরাজগঞ্জে, যেখানে এই পাকা বাঁধ তৈরি হয়েছে। অন্যদিকে অর্থাৎ টাঙ্গাইলে একের পর এক বাঁধ ভেঙে নদী বড় হয়ে চলেছে, আর এই পাকা বাঁধ দিয়ে এখানে একের পর এক চর গজিয়ে চলেছে। দিনকে দিন এই এলাকার বহু মানুষের জীবনের অনিশ্চয়তা বাড়ছে, যার অন্যতম প্রধান কারণ নদীর সংকোচন। গুগল আর্থের 1995 থেকে 2025 পর্যন্ত স্যাটেলাইট চিত্র বলছে যমুনা সেতু প্রকল্প শুরুর আগে ও পরে নদী প্রবাহে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। সেতুর গাইড বাঁধ ও পিলার স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে। ফলে নদীর গড় প্রস্থ যেখানে এক সময় ছিল প্রায় 11 কিলোমিটার, তা এখন কমে দাঁড়িয়েছে 6 থেকে 8 কিলোমিটারে। এই সংকোচনের ফলে গঠিত হয়েছে 25টিরও বেশি নতুন চর, বেড়েছে ভাঙন, সরু হয়েছে নদীর মূল চ্যানেল। ফলে বাড়ছে বন্যার ঝুঁকি, দেখা দিয়েছে নাব্যতা সংকট। এই যমুনা নদী নিয়ে দীর্ঘদিন কাজ করা পরিবেশবিদ শবনাথ লাহোরী বলছিলেন বিদেশি বিশেষজ্ঞ দল আগে থেকে সতর্ক করলেও সঠিকভাবে কাজ করা হয়নি, আর এর ফলেই নদীর এমন অবস্থা হয়েছে বলেও অভিযোগ তার। নদী শাসন তো আসলে চলে না, হ্যাঁ, নদীর নিয়ন্ত্রণ চলে। 6 বিশেষজ্ঞ দল আসছিল বিভিন্ন জায়গা থেকে, নেদারল্যান্ড, তারপরে ডেনমার্ক, ভারতীয়, এরা সব এসে বললো যে পৃথিবীর সব থেকে ফেরসাস নদীর মধ্যে অন্যতম হলো যমুনা। এইটাকে নিয়ন্ত্রণ করাও সম্ভব না,
উজান শাসন করাও সম্ভব না। এটাকে যেভাবে আছে সেভাবে থাকতে দেওয়া উচিত। তখন তাহলে আর আমাদের তো যমুনা সেতু হয় না, ঠিক না? ঠিক ওই সময়ে বললো যে ঠিক আছে আমরা নদী নিয়ন্ত্রণ করবো উজান এবং ভাটিতে দুই দিকে, যাতে করে ফ্লোটা একমুখী থাকে। কিন্তু উজানে যখন নাকি তারা বার্তা দিল, দেশ শাসনটা করলো, তদুপরি তারা এই ভাটিতে এসে সেটা করলো না। যমুনা নদীর উপর সেতু নির্মাণের পরিকল্পনা শুরু 1980 সালে। এরপর নানা পর্যবেক্ষণ, পরিকল্পনা ও রাজনৈতিক সিদ্ধান্তের পথ পেরিয়ে 1994 সালে অনুমোদন পায় বাংলাদেশের অন্যতম বৃহৎ এই অবকাঠামো প্রকল্পটি। দৈর্ঘ্যে প্রায় 4.8 কিলোমিটার আর ব্যয়ে প্রায় 962 মিলিয়ন মার্কিন ডলার। অর্থায়নে ছিল বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা এবং বাংলাদেশ সরকার। যদিও প্রকৌশলীরা নদীর গতিপথ অনুযায়ী বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু প্রকৃতি কি আর সেসব মানে? নদীকে শাসন করতে গিয়েও অনিয়ম হলে নদী কি আর ছেড়ে দেবে? সেতুর উজানে ও ভাটিতে চ্যানেল পুনর্বিন্যাসের কারণে কোনো কোনো বছর নদীর প্রস্থ কমেছে, আবার কোনো কোনো বছর বেড়েছে। তার উপর অবৈধ বালু উত্তোলন তো আছেই। 2010 থেকে 2016 সালের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে নদীর খনন কার্যক্রম পরিচালিত হলেও রক্ষণাবেক্ষণের অভাবে ভরাট হয়ে গেছে। প্রকল্পের এই নদী খনন সময় সময় হবার কথা থাকলেও নানান কারণে তা হয়নি। এবার আসা যাক পুনর্বাসন ও ক্ষতিপূরণ ব্যবস্থার প্রশ্নে। যমুনা সেতু নির্মাণের পরপরই দেখা যায় এই মেগা প্রকল্পটির সামাজিক প্রভাব মোকাবেলায় গৃহীত পুনর্বাসন ও ক্ষতিপূরণ ব্যবস্থা ছিল অপর্যাপ্ত। এই বিষয়ে প্রশ্ন উঠেছিল আন্তর্জাতিক মহলেও। বিশ্বব্যাংকের নিজস্ব পর্যালোচনা দল ফক্স ইন্সপেকশন প্যানেল রিপোর্টে উল্লেখ করা হয়, প্রকল্প কর্তৃপক্ষ যে 2166টি পরিবারকে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছিল, তাদের মধ্যে মাত্র 450টি পরিবার পুনর্বাসন পেয়েছে। অর্থাৎ প্রায় 79% পরিবার রয়ে গেছে পুনর্বাসনের বাইরে। এ ধরনের চিত্র উঠে এসেছে গবেষক সৈয়দ আল আতাহারের ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস জার্নালে প্রকাশিত এক গবেষণায়। সেখানেও দেখা যায় যমুনা সেতু নির্মাণে বাস্তুচ্যুত হওয়া মানুষদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন উভয় প্রক্রিয়াই ছিল অপরিকল্পিত এবং অসম্পূর্ণ। যদিও এ ব্যাপারে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঈনুদ্দিন আমাদের জানান, ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় জিওব্যাগ ব্যবহার করেই এ অঞ্চলের রক্ষায় কাজ করছেন তারা, যেখানে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক। তবে বিষয়টি পুরোপুরি উপেক্ষিত নয়। এদিকে জিওব্যাগের মাধ্যমে বাঁধ তৈরিকে কেবলই পানি উন্নয়ন বোর্ডের লোক দেখানো এবং রুটিন কাজ হিসেবেই দেখছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নদী গবেষকরাও। যখন এই ড্রেজিং শুরু হলো সেটা কিন্তু অবৈধ ড্রেজিং, পানি উন্নয়ন বোর্ড এটাকে ইজারা দেয়নি, জনগণ তখন মানববন্ধন করলো। আমরা গেলাম সেখানে, জিও ব্যাগটা পানি উন্নয়ন বোর্ডের একটা তথাকথিত কাজ, সোকল্ড ওয়ার্ক, এটা একটা আমরা স্থায়ী ব্যবস্থাপনা চাই। উজান ভাটির মানুষগুলো যে সামাজিক বন্ধন ছিল বুঝছেন, ভেঙে গেছে। কেননা যে যার মতো পারে সেখানে চলে গেছে অন্য জায়গায়, যে জমি ভাড়া নিয়ে। আমি যখন নদীর গবেষণাটা শুরু করি এবং আমাকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়, তখন আমি প্রচুর কার জোগাড় করেছিলাম যাদেরকে নাকি প্রণোদনা দেওয়া হবে। কিন্তু আমরা এত লিস্ট করছি, এত স্টাডি করছি, এত লেখালেখি করছি, কোনোটারই কোনো সুফল বই আনে নাই। শুধুই এটা প্রশাসনিক দুর্বলতা এবং সরকারের অদূরদর্শিতার কারণেই আজকে আমাদের এই যমুনা নদীর এই দশাটা হয়েছে। সমন্বিত নদী ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার ঘাটতি নেই, কিন্তু এসব পরিকল্পনা বাস্তবায়নের চিত্র খুব একটা চোখে পড়ে না। বিশ্লেষকদের মতে নদী ভাঙন, দখল ও দূষণ মোকাবেলায় কেবল বক্তৃতা আর সভা সেমিনারে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজন আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং জাতীয় নদী রক্ষা আইনের কার্যকর প্রয়োগ। তাই প্রাকৃতিক সমাধান যেমন উদ্ভিদ ভিত্তিক বাঁধ, চরবাসীর অংশগ্রহণ সহ ইন্টিগ্রেটেড রিভার ম্যানেজমেন্ট এসব এলাকার কেবল মুখে নয়, বাস্তব ফলাফল নির্ভর করতে হবে বলে মনে করছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক SSM সাইফুল্লাহ। নদীর নাব্যতাটাকে ধরে রাখা এবং নদীর যে প্রবাহ, সেই প্রবাহ যেন চলমান থাকে সেটা নিশ্চিত করা। এটা পানি উন্নয়ন বোর্ড করুক অথবা যারাই করুক, আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমেই হোক, এটা অবশ্যই এই যে কর্মসূচি গ্রহণ করবে এটা ফলপ্রসূ হতে হবে। না শুধুমাত্র কথায় কথায় ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিলাম, পার্টিসিপেটরি অ্যাপ্রোচ নিলাম, এটার কোনো ফলাফল আসবে না। এবং আমি দেখিও না, এই যমুনা সেতুর কথা বলেন, পদ্মা সেতুর কথা বলেন, পদ্মা সেতুরও বিরাট অংশ চর পড়ে যাচ্ছে। এমন হতে পারে যে একটা সময় পদ্মা সেতু আর দরকার হবে না, নিচ দিয়ে হাঁটাচলা করা যাবে, এমন অবস্থা দাঁড়াচ্ছে। ব্যবস্থাপনা না থাকার কারণে আমাদের এই পরিবেশ প্রতিবেশের
এবং নদীর এই যে নাব্যতা, এই সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি আমার নদী যদি না থাকে তাহলে বাংলাদেশ কিন্তু এই যে শস্য শ্যামলা বলি, সুজলা সুফলা বলি, এই পরিবেশ বাংলাদেশে থাকবে না এবং বাংলাদেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে আমরা অনেক নদী হারিয়ে ফেলছি, অনেক জলাশয় হারিয়ে ফেলছি। অতএব এই যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যমুনা সেতু প্রকল্প বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নিঃসন্দেহে একটি যুগান্তকারী অধ্যায়। তবে এর দীর্ঘমেয়াদী পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এখনও বহুমাত্রিক এবং জটিল। নদীর স্বাভাবিক প্রবাহে হস্তক্ষেপ, চর গঠনের গতি এবং নদীর অস্থিরতা সব মিলিয়ে বেড়েছে নদী ভাঙন, হারিয়েছে শত শত পরিবার তাদের ভিটেমাটি আর জীবিকা।